সেমিস্টার 3 সকল ছাত্রছাত্রীকে আমার স্যাম্পলিং অর্থাৎ নমুনা এবং নমুনায়নের 4 নম্বর ক্লাস অর্থাৎ 4র্থতম দিনে সকলকে স্বাগত। আজকে আমরা স্যাম্পলিংয়ের বাকি যে অংশটুকু ছিল সেই অংশটুকুকে আমরা পড়ার চেষ্টা করব, দেখব আমাদের আজকের ক্লাসটা কতটা আমরা করতে পারছি। তো আজকের 4 নম্বর দিনের এই স্যাম্পলিংয়ের ক্লাসে ঢোকার আগে আমরা বিগত 3 দিনে স্যাম্পলিংয়ের কি করেছিলাম সেটা একবার দেখে নেবো। বেসিক্যালি আমরা জোর দেবো আগের দিন আমরা কি করেছিলাম সেটার উপর। তো আমরা আগের দিনে বাকি 3 দিন জোর না দিয়ে আমরা জাস্ট আগের দিনেরই উপর জোর দিই যে আমরা আগের 3 দিনে লাস্ট 3 নম্বর দিনে আমরা স্যাম্পলিংয়ের কোন কোন জিনিসগুলোকে কভার করেছি সেটার উপর আমরা একটু দেখে নিচ্ছি। তো স্যাম্পলিংয়ের আগের দিন ক্লাস অর্থাৎ পূর্বের ক্লাস আমরা যেটা করেছি স্যাম্পলিং নমুনায়ন, এই অধ্যায়ের আমরা আগের দিন যেটা করেছি স্যাম্পলিং এর যে টাইপস, স্যাম্পলিং এর যে টাইপস সেটা আমরা দেখেছিলাম, যেখানে আমরা দু রকম স্যাম্পলিং দেখেছি। একটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং এবং নন প্রবাবিলিটি স্যাম্পলিং। যেখানে আমরা শুরু করেছিলাম প্রবাবিলিটি স্যাম্পলিং এর বিভিন্ন ভাগ নিয়ে, এবং আমরা আগের দিন 3টে ভাগ আমরা শেষ করেছি। একটা ছিল টাইপ স্যাম্পলিং এর মধ্যে আমরা পড়ছি প্রবাবিলিটি স্যাম্পলিং। সেই প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে আমরা প্রথম পড়েছিলাম র্যান্ডম স্যাম্পলিং। র্যান্ডম স্যাম্পলিং আমরা কি পড়েছি, র্যান্ডম স্যাম্পলিং কাকে বলে, র্যান্ডম স্যাম্পলিং এর প্রকারভেদ এবং র্যান্ডম স্যাম্পলিং এর সুবিধা এবং অসুবিধা। র্যান্ডম স্যাম্পলিং আমি আগের দিন বলেছিলাম যে ভূগোলে ব্যবহৃত সবচেয়ে বহুল প্রচলিত একটি স্যাম্পলিং মেথড, যেটার দ্বারা আমরা যখন আমরা ফিল্ড ওয়ার্ক করব বা যখন আমরা ক্ষেত্র সমীক্ষা করব তখন এই র্যান্ডম স্যাম্পলিংটা কাজে লাগিয়ে আমরা কিন্তু স্যাম্পল সিলেকশনটা করব। 2 নম্বর আমরা কি পড়েছিলাম, স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। এই স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং হচ্ছে যে র্যান্ডম স্যাম্পলিং যেখানে আমরা অ্যাপ্লাই করতে পারি না। অর্থাৎ আমরা আগের দিন দেখেছিলাম যে যদি ডেটা যদি হোমোজেনিয়াস ডেটা হয়, অর্থাৎ যদি সমসত্ব ডেটা হয়, সমসত্ব ডেটা মানে আমি আগের দিন বুঝিয়েছি সমসত্ব ডেটা কি, সেটা একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি। যদি হোমোজেনিয়াস ক্যারেক্টার অফ ডেটা হয় তাহলে সেখানে আমরা র্যান্ডম স্যাম্পলিং ইজিলি অ্যাপ্লাই করতে পারি। কিন্তু যদি হোমোজেনিয়াস না হয়ে হেটেরোজেনিয়াস হয়, তখন আমরা কি করি, র্যান্ডম স্যাম্পলিংটা ডাইরেক্টলি অ্যাপ্লাই না করে আমরা সেটাকে হোমোজেনিয়াস ক্যারেক্টারে একের পর এক স্তর দিয়ে বিভক্ত করে আমরা র্যান্ডম স্যাম্পলিংটা অ্যাপ্লাই করি, এবং এই স্যাম্পলিং এর সুবিধা এবং তার কিছু অসুবিধা আমরা জেনেছিলাম। আর 3 নম্বর যেটা করেছিলাম আমরা নিয়মানুক্রমিক নমুনায়ন অর্থাৎ সিস্টেমেটিক স্যাম্পলিং। তাহলে আমরা আগের দিন আমরা 3টে স্যাম্পলিং সম্পর্কে জানি। একটা ছিল দৈবচৈত নমুনায়ন 1 নম্বর, তার সংজ্ঞা, তার প্রকারভেদ, সুবিধা এবং অসুবিধা। স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং অর্থাৎ স্তরিত দৈবচৈত নমুনায়ন, তার সুবিধা, সংজ্ঞা এবং অসুবিধা। এবং আর পড়েছিলাম নিয়মানুক্রমিক নমুনায়ন অর্থাৎ সিস্টেমেটিক স্যাম্পলিং, সেটা আমরা কিভাবে হয় তার সংজ্ঞা, সুবিধা এবং অসুবিধাগুলো আমরা জেনেছিলাম। তো আজকে আমরা প্রবাবিলিটি স্যাম্পলিং এরই 4র্থতম ভাগ, সেটা আজকে আমরা শুরু করছি। প্রবাবিলিটি স্যাম্পলিং এর 4র্থতম ভাগ, 4 নম্বর ভাগ, ক্লাস্টার স্যাম্পলিং সম্পর্কে আমরা জানব, এর সংজ্ঞা এবং সুবিধা ও অসুবিধা। ক্লাস্টার স্যাম্পলিং এর বাংলা কি, গুচ্ছ নমুনায়ন। তাহলে কি করছি আমরা আজকে, র্যান্ডম স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং এবং সিস্টেমেটিক স্যাম্পলিং এর পরবর্তী যে আমাদের স্যাম্পলিং টাইপস বা টেকনিক, সেটা হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং বা গুচ্ছ নমুনায়ন। তো এই ধরনের স্যাম্পলিং আমরা কখন করব? এই ধরনের স্যাম্পলিং প্রথমে সংজ্ঞাটা আমরা জানি, যে সংজ্ঞা প্রথম হচ্ছে এর সংজ্ঞা, যখন কোনো সমগ্রকে
সমসত্ব উপাদানের ওপর ভিত্তি করে কতগুলি গুচ্ছ তৈরি করে দৈবচয়িত অর্থাৎ দৈবচয়িত ভাবে নমুনা বাছাই করে দৈবচয়িত পদ্ধতিতে বাছাই করে নমুনা তৈরি করা হয়, তাকে গুচ্ছ নমুনায়ন বলে। সংজ্ঞাটা আমি রিপিট করছি। সংজ্ঞাটা হচ্ছে কি? গুচ্ছ নমুনায়নের সংজ্ঞা: যখন কোনো সমগ্রকে সমসত্ব উপাদানের উপর ভিত্তি করে কতকগুলি গুচ্ছ তৈরি করে দৈবচয়িত পদ্ধতিতে বাছাই করে নমুনা তৈরি করা হয়, তাকে গুচ্ছ নমুনায়ন বলে। কি বললাম? যখন কোনো সমগ্রকে সমসত্ব উপাদানের উপর ভিত্তি করে কতকগুলি গুচ্ছ তৈরি করে দৈবচয়িতভাবে নমুনা প্রস্তুত বা তৈরি করা হয়, তাকে গুচ্ছ নমুনায়ন বলে। এই গুচ্ছ নমুনায়ন অনেক রকম হতে পারে, সেটা আমি আসছি পরে। তো ব্যাপারটা কি? ব্যাপারটা আমরা কি বুঝলাম এই সংজ্ঞা থেকে? ব্যাপারটা বুঝলাম যে আমি বলছি এরকম একটা গ্রাম, একটা ভিলেজ, এই ভিলেজে আমি কাস্ট ওয়াইজ আমরা সার্ভে করব। কাস্ট ওয়াইজ মানে হচ্ছে এসসি, এসটি, ওবিসি, এই কাস্ট ওয়াইজ আমি সার্ভে করতে গেছি। বুঝে গেল? কি বললাম? এই গ্রামে টোটাল আমার জনসংখ্যা আছে 1000 জন জনসংখ্যা। 1000 জন জনসংখ্যা, যে 1000 জন জনসংখ্যাতে আমি কি সার্ভে করতে গেছি? আমি কাস্ট সিস্টেম অর্থাৎ আমি বর্ণ নিয়ে আমি সেখানে জরিপ কার্য করতে গেছি। এসসি পপুলেশন, এসটি পপুলেশন, ওবিসি পপুলেশন, জেনারেল পপুলেশন, এটা নিয়ে আমি এটা সার্ভে করতে গেছি। তো সার্ভে করতে গিয়ে দেখলাম কি, যে একটা হেটেরোজেনিয়াস অর্থাৎ অসমসত্ব, মানে দেখা গেল যে এই অঞ্চলটাতে 1000টার মধ্যে 200টা হচ্ছে এসসি, 250টা হচ্ছে এসটি, 300টা হচ্ছে জেনারেল। তাহলে হলো কত? 350 করছি, 500, 600, 700, 800, আর 200টা হচ্ছে ওবিসি। বুঝে গেল কি বললাম? নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারছি। এখানে দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি না, ওই গ্রামে আমি 1000 জন জনসংখ্যার মধ্যে 200 জন এসসি পপুলেশন, 250 জন এসটি পপুলেশন, 350 জন জেনারেল পপুলেশন এবং 200 জন ওবিসি পপুলেশন। তাহলে মানে কি, এই গ্রামটার বৈশিষ্ট্য কি? এটা যে হেটেরোজেনিয়াস অর্থাৎ অসমসত্ব, মানে একটা কাস্ট সেখানে খুব বেশি নেই, সবাই মোটামুটিভাবে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড বা মোটামুটিভাবে ইকুয়াল অবস্থায় রয়েছে, সমান অবস্থায় রয়েছে। তো এই জায়গাটাতে যদি আমি র্যান্ডম স্যাম্পলিং সার্ভে করি, সিম্পল র্যান্ডম সার্ভে করি, তাহলে সেটা পসিবল নয়। কারণ আমরা কি জানি, সিম্পল র্যান্ডম সার্ভে করতে গেলে আমার হোমোজেনিয়াস পপুলেশন হলে সব থেকে ভালো হয়। ঠিক আছে? আবার যদি আমি স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং করি, এখানে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং করা পসিবল হতে পারে। স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং আমি এখানে করতে পারি, কোনো চাপের কিছু নেই। কিন্তু আমিও চাইছি না এখানে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং করতে। কারণ কি, স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং আমি এই কারণে করতে চাইছি না, এখানে আমি একটাতে প্যারামিটার কাস্ট, এসসি, এসটি, ওবিসি, এখানে যদি এরকম প্যারামিটার হতো, কাস্ট হতো,
যে অংশগুলোতে এসসি দেখা গেল কি গ্রামে এসসি পপুলেশন তারা গ্রামের একটা জায়গাতে বসবাস করে, যারা ওবিসি তারা আরেকটা জায়গাতে বসবাস করে, যারা এসটি তারা আরেকটা আদিবাসী একটা মানে পাড়াতে বসবাস করে, আর জেনারেল তারা অন্য একটা জায়গাতে বসবাস করে। তার মানে এখানে আমি দেখতে পাচ্ছি কিছু ক্লাস্টার দেখতে পাচ্ছি, মানে এসসি পপুলেশনটা গ্রামের পূর্ব দিকে বসবাস করছে, এসটি পপুলেশনটা গ্রামের উত্তর দিকে বসবাস করছে, জেনারেল পপুলেশনটা দক্ষিণ দিকে বসবাস করছে, আর ওবিসি পপুলেশনটা পশ্চিম দিকে বসবাস করছে। তার মানে এখানে আমার কাছে একটা ক্লিয়ার কাট পিকচার আছে যে যদিও এটা হেটেরোজেনিয়াস একটা গ্রাম, মানে বিভিন্ন ধরনের এখানে কাস্ট সিস্টেম রয়েছে, কিন্তু কাস্ট সিস্টেমগুলোর ডিস্ট্রিবিউশনটা কিন্তু হোমোজেনিয়াস। মানে দেখা গেল কি গ্রামের এই দিকটা হচ্ছে এসসি পপুলেশন, এখানে এতগুলো হচ্ছে এসটি পপুলেশন, এটা জেনারেল পপুলেশন, এটা ওবিসি। তার মানে কি করতে পারলাম, আমি গ্রামটাকে একটা গ্রামের ভেতরে আমি কতগুলো বাউন্ডারি ডিমার্কেট করতে পারলাম, যে বাউন্ডারি ডিমার্কেশনের মাধ্যমে আমি বুঝতে পারলাম যে এই অঞ্চলটাতে এসসি পপুলেশন প্রিডমিনেন্ট, অর্থাৎ এসসি পপুলেশনের প্রাধান্য এই অঞ্চলটা দেখা যায়। গ্রামীণ অঞ্চলে বেসিক্যালি এই ধরনের হয়, যারা শিডিউল কাস্ট পপুলেশন তারা গ্রামের একসাথে বসবাস করে, যারা আদিবাসী পপুলেশন তারা গ্রামের অন্য একটা জায়গায় বসবাস করলেও তারা একসাথে বসবাস করে। তারপর জেনারেল পপুলেশনের যদিও জেনারেল পপুলেশনের পার্টিকুলার কোনো গ্রুপে বসবাস করে না, তাও মানে আমি ধরে নিলাম যে একটা গ্রুপে বসবাস করছে, ওবিসিটাও একটা গ্রুপে বসবাস করছে। তো বেসিক্যালি তাহলে গ্রামটাতে আমি যেটা আইডেন্টিফাই করতে পারলাম গিয়ে যে এসসি, এসটি, ওবিসি এবং জেনারেল তারা গুচ্ছভাবে বিভিন্ন জায়গাতে বসবাস করছে। তার মানে কি করলাম, আমি একটা এসসির ক্লাস্টার তৈরি করলাম, একটা এসটির ক্লাস্টার তৈরি করলাম, একটা জেনারেল ক্লাস্টার তৈরি করলাম, একটা ওবিসি ক্লাস্টার তৈরি করলাম, এবং প্রত্যেকটা ক্লাস্টার থেকে এইবার তো আমার হোমোজিনিয়াস হয়ে গেছে, আর তো কোনো সমস্যা নেই। এসসি একটা হোমোজিনিয়াস গ্রুপ, এখান থেকে আমি হয়তো 200টার মধ্যে আমি 10 জনকে সার্ভে করলাম, এখানে আমার স্যাম্পল হচ্ছে 10টা, এই 10টা আমি সিলেক্ট করলাম কিভাবে, এই 10টা আমি র্যান্ডম মেথডে সিলেক্ট করলাম। তারপর এসটি পপুলেশন 250টার মধ্যে আমি 15 জনকে নিলাম, ওবিসি 200টার মধ্যে আমি 10 জনকে নিলাম, আর জেনারেল 350-এর মধ্যে আমি 20 টাকা নিলাম। তার মানে যখন আমি ক্লাস্টার করে দিলাম, ক্লাস্টার মানে হচ্ছে আমি কতগুলো হোমোজিনিয়াস গ্রুপে ভাগ করে দিলাম, আর যখনই আমি এটা হোমোজিনিয়াস গ্রুপে ভাগ করতে পারলাম তখন আমি র্যান্ডম স্যাম্পলিং সার্ভে করি, আমার তাতে তখন কোনো সমস্যা নেই। তাহলে ক্লাস্টার করার পর আমি কিন্তু র্যান্ডম স্যাম্পলিং মেথডে আমি সেখানে স্যাম্পল সিলেকশনটা আমি করতে পারলাম। তাহলে এইটা হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং মেথড। বুঝে গেল? সংজ্ঞাটা কি দাঁড়ালো? সংজ্ঞাটা হলো এরকম, যখন কোনো সমগ্রকে সমসত্ব উপাদানের উপর ভিত্তি করে, দেখো এগুলো সমসত্ব উপাদানের উপর ভিত্তি করে দিলাম, এসসি পপুলেশন একটা সমসত্ব উপাদান, এসটি একটা সমসত্ব উপাদান, জেনারেল একটা সমসত্ব উপাদান এবং ওবিসি একটা সমসত্ব উপাদান। এই চারটে ক্যাটাগরি অফ কাস্টকে আমি হোমোজেনিয়াস গ্রুপে ভাগ করার পর প্রত্যেকটা গ্রুপ থেকে র্যান্ডম স্যাম্পলিং পদ্ধতিতে আমি স্যাম্পল তৈরি করলাম। তাহলে এখানে আমি দুটো স্যাম্পলিং মেথড অ্যাপ্লাই করলাম, একটা হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং মেথড, আর তার প্লাস কি করলাম, ওটা র্যান্ডম স্যাম্পলিং মেথড করে আমি স্যাম্পলটা সিলেকশন আমি করে নিলাম। বুঝে গেল? এইবার আমরা জানবো যে এই ক্লাস্টার স্যাম্পলিং এর সুবিধা এবং অসুবিধা, দুটো সুবিধা আমরা দুটো অসুবিধা আমরা জানবো, যেটা প্রত্যেকটা স্যাম্পলিং এর ক্ষেত্রে আমরা করছিলাম। সংজ্ঞা জানার পর ক্লাস্টার স্যাম্পলিং এর সুবিধা, ক্লাস্টার স্যাম্পলিং এর সবথেকে বড় সুবিধা হচ্ছে যদি অঞ্চলটা অনেক বড় হয় তাহলে এই স্যাম্পলিংটা আমরা খুব সহজেই অ্যাপ্লাই করতে পারি। অনেক বড় পপুলেশন আছে, তাহলে সেখানে আমরা কি করলাম, ওই বড় পপুলেশনটাকে কিছু প্যারামিটারের উপর ভিত্তি করে হোমোজিনিয়াস গ্রুপে ভাগ করে দিলাম। তাহলে এইটা হচ্ছে সবথেকে বড় সুবিধা। 1 নম্বর,
এবার আমরা অসুবিধায় আসছি। এটা গেল সুবিধা। এবার দ্বিতীয় হচ্ছে অসুবিধাগুলো কি কি? এই পদ্ধতির কিছু অসুবিধা রয়েছে, যে আমরা যে বড় জনসংখ্যা থেকে কতগুলো গুচ্ছ গুচ্ছ সমসত্ব উপাদান আমরা বেছে নিয়ে আসছি, যদি অসমসত্ব উপাদানের পরিমাণ খুব বেশি হয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে গুচ্ছ তৈরি করা খুব সমস্যা হয়ে থাকে। কি বললাম, যে দেখা গেল কি ওই 1000 জন মানুষের মধ্যে এসসি এসটি ওবিসি জেনারেল আমরা পপুলেশন দেখলাম, কিন্তু তার মধ্যে থেকে যদি দেখা যায় যে আরো কিছু আমাদের কাস্ট চলে আসছে, মানে যদি যত নাম্বার অফ মানে উপাদানের সংখ্যা যত বাড়বে, মানে উপাদানের কি বলবো বৈশিষ্ট্য যত পরিবর্তন হবে, তত কিন্তু আমাদেরকে সেটা সমসত্ব উপাদানে ভাগ করতে তত বেশি কষ্ট পেতে হবে। মানে একটা গ্রামে 4টে কাস্ট আছে ঠিক আছে, কিন্তু 4টের জায়গায় যদি সেখানে 10 রকম কাস্ট হয়ে যায় তাহলে কিন্তু আমার গুচ্ছ তৈরি করতে খুব অসুবিধা হয়। এবং তারা যদি একই জায়গায় বসবাস না করে, মানে এসসির মধ্যে এসটি ঢুকে আছে, এসটির মধ্যে এসসি ঢুকে আছে, ওবিসির মধ্যে জেনারেল পপুলেশন আছে, জেনারেল পপুলেশন মধ্যে ওবিসি ঢুকে আছে, এই যদি মানে জগা খিচুড়ি বা খিচুড়ি ব্যাপারটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ওখানে ক্লাস্টার বা গুচ্ছ তৈরি করতে খুব সমস্যা হতে পারে। তার মানে কি দেখলাম অসুবিধা? অসমসত্ব উপাদানের পরিমাণ যদি খুব বেশি হয় তাহলে সেখান থেকে গুচ্ছ তৈরি করতে কিন্তু আমাদের জটিলতার সম্মুখীন হতে হয়। মানে অনেক রকম, মানে সেখানে উপাদান আছে, অনেকগুলো কাস্ট আছে, অনেক মানে 4টে জায়গায় সেখানে 20 ধরনের কাস্ট সিস্টেম রয়েছে। তাহলে সেই সমস্ত জায়গাতে কিন্তু এই ক্লাস্টার তৈরি করাটা খুব ডিফিকাল্ট হয়ে থাকে। আর 2 নম্বর কি, এই ধরনের স্যাম্পলিং টেকনিকে আমার নাম্বার অফ স্যাম্পল কত হতে পারে সেটা অনেক সময় কি হয় না, যে গবেষক তার পক্ষে নির্ণয় করা সম্ভব হয় না। কি বললাম, এই ধরনের নমুনা পদ্ধতিতে যদি মানে স্যাম্পল নাম্বার অফ স্যাম্পল কতগুলো হবে সেটা অনেক সময় কি হয় না, যে কাজটা করছে তার পক্ষে কিন্তু সেটা করা পসিবল হয় না, মানে তার নিয়ন্ত্রণে থাকে না। মানে না এতগুলো ভ্যারাইটি, মানে সেখানে কাস্ট সিস্টেম, তার সংখ্যা, তার টোটাল পপুলেশন, তার থেকে স্যাম্পল সিলেকশন, এটা অনেক সময় কি হয় না, যে কাজটা করছে তার নিয়ন্ত্রণে থাকে না। তখন কি হয় না, রেজাল্ট যেটা পাওয়া যায় সেটা কিন্তু খুব আশানুরূপ হয় না। তাহলে এখানে এক্ষেত্রে তোমার লেখাটা কি হবে, এখানে লেখাটা হবে যে এই পদ্ধতিতে 2 নম্বর অসুবিধা হচ্ছে, এই পদ্ধতিতে নমুনার আকার নির্ণয় অনেক সময় গবেষক বা
জাস্ট একটা সূক্ষ্ম পার্থক্য আছে, আমি বলবো ব্যাপারটাকে আমরা একইভাবেই দেখবো, কিন্তু মানে আমরা সূক্ষ্ম পার্থক্যটাকে একটা বলে দেবো, তাহলে বুঝতে পারবো যে এই দুটো মাল্টি স্টেজ এবং মাল্টি ফেজের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য, সেই পার্থক্যটা কি। এটাকে আমি বলছি বহুস্তরিত বহু পর্যায়ী নমুনায়ন, বহু পর্যায়ী নমুনায়ন। তো এই ব্যাপারটা না আমি আগে বলে দিই, তাহলে আমার বুঝতে অনেকটা সুবিধা হবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, প্রথমে মাল্টি স্টেজের কথা আসি। প্রথমে মাল্টি স্টেজ স্যাম্পলিং কি, মাল্টি স্টেজ স্যাম্পলিং উদাহরণ দিয়ে বলি। আমি ভারতবর্ষের জনসংখ্যার উপর একটা সার্ভে করতে চলেছি। কি করতে চলেছি? গোটা ভারতবর্ষের জনসংখ্যার উপরে আমি একটা সার্ভে করতে চলেছি। এবার ভারতবর্ষ এত বড় একটা দেশ এবং মানে এত ডাইভার্সিটি ভারতবর্ষে, তো আমাকে খুব কেয়ারফুলি এই সার্ভেটা করতে হবে। তো অনেক বড় যদি অঞ্চল হয় তখন এই ধরনের সার্ভে আমরা করে থাকি। সেখানে আমরা কি করি, মানে মাল্টি স্টেজ স্যাম্পলিংটা বলছি, মানে আমি বেসিক্যালি এখন এইটা বলছি। এইটা ওই একই রকম, কিন্তু জাস্ট মানে একটা বেসিক পার্থক্য সেটা আমি বলে দেবো। মাল্টি স্টেজ স্যাম্পলিং এ আমি কি করছি, ভারতবর্ষের টোটাল জনসংখ্যা যত আছে 135 কোটি জনসংখ্যা উপর আমি একটা গবেষণা করতে চলেছি। কি গবেষণাটা? গবেষণার টপিকটা এরকম যে ভারতবর্ষে মানুষদের উপর স্মার্টফোনের প্রভাব কেমন। আমরা যে স্মার্টফোন ইউজ করছি সেটা ভারতবর্ষের জনসংখ্যায় কতটা ভালোভাবে এবং খারাপভাবে এফেক্ট করছে, সেটার উপরে সার্ভে করতে যাচ্ছি। তো ভারতবর্ষের 135 কোটি দেশ, সেখানে আমরা সার্ভেটা কিভাবে করবো না, জনসংখ্যাটাকে প্রথমে ভারতবর্ষের 4টে দিকে আমি ভাগ করলাম, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। ডিরেকশন ওয়াইজ আমরা ভারতবর্ষকে 4টি ভাগে ভাগ করলাম, পূর্ব, পশ্চিম, উত্তর আর দক্ষিণ। এবার কি করব, পূর্ব দিক থেকে আমরা একটা রাজ্য নিলাম, পূর্ব দিক থেকে আমরা একটা রাজ্য নিলাম পশ্চিমবঙ্গ। পূর্ব দিক থেকে নিলাম পশ্চিমবঙ্গ, পশ্চিম দিক থেকে নিলাম গুজরাট, উত্তর দিক থেকে নিলাম দিল্লি, আর দক্ষিণ দিক থেকে নিলাম কেরালা। কি করলাম, স্টেজ অনেকগুলো, মাল্টি স্টেজ অনেকগুলো ধাপে ভাগ করতে হবে। তাহলে ভারতবর্ষের জনসংখ্যাটাকে প্রথমে আমি পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণ 4টে ভাগে ভাগ করলাম, পূর্ব দিকের, পশ্চিম দিকের, উত্তর দিকে, দক্ষিণ দিকে। এবার পূর্ব দিক থেকে আমি একটা রাজ্য আমি করলাম, সিলেক্ট করলাম। পূর্ব দিকে যে পশ্চিমবঙ্গ, পশ্চিম দিক থেকে গুজরাট, উত্তর দিক থেকে দিল্লি আর দক্ষিণ দিক থেকে কেরালা। এবার কি করলাম, পশ্চিমবঙ্গের ভেতরে আমি এখান থেকে একটা জেলা নিলাম, এখান থেকে একটা জেলা নিলাম, এখান থেকে একটা জেলা নিলাম, পছন্দের মতো একটা জেলা, দিল্লি থেকে একটা জেলা নিলাম, কেরালা থেকে একটা জেলা। প্রত্যেকটা রাজ্য থেকে, এটা ইউনিয়ন টেরিটরি হচ্ছে, তো এটা আমি রাজ্য একটা করে দিই, উত্তরপ্রদেশ করে দিই। দিল্লি ইউটি হয়ে যাচ্ছে ইউনিয়ন টেরিটরি, তো আমি রাজ্য নিলাম ইয়ে শাসিত। তো সেখানে আমরা কি করছি না, পশ্চিমবঙ্গ হচ্ছে পূর্ব থেকে, পশ্চিম থেকে হচ্ছে গুজরাট, উত্তর থেকে হচ্ছে উত্তরপ্রদেশ এবং দক্ষিণে কেরালা। এবার পশ্চিমবঙ্গ থেকে আমি নিজের পছন্দের একটা জেলা সিলেক্ট করলাম, গুজরাট থেকে একটা জেলা সিলেক্ট করলাম, উত্তরপ্রদেশ থেকে একটা জেলা সিলেক্ট পছন্দ করলাম, আর কেরালা থেকে জেলা পছন্দ করলাম। এবার পশ্চিমবঙ্গের জেলা থেকে একটা আমি ব্লক পছন্দ করলাম, একটা ব্লক, সিটি ব্লক, কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক। গুজরাট থেকে একটা ব্লক নিলাম, উত্তরপ্রদেশ থেকে একটা ব্লক নিলাম, আর এখান থেকে মানে কেরালা থেকে কেরালা যে জেলাটা পছন্দ করলাম সেই জেলা থেকে একটা ব্লক আমি তুলে নিলাম। তাহলে কি করলাম না, পশ্চিমবঙ্গ থেকে আমি জেলাতে ভাগ করলাম, জেলার মধ্যে থেকে আমি একটা পছন্দের ব্লক
পশ্চিমবঙ্গে যে ব্লকটা সিলেক্ট করেছিলাম সেই ব্লকের ভেতরে আমি একটা পছন্দসই গ্রাম পঞ্চায়েত নিলাম। গুজরাটের জেলার ভেতরে যে ব্লকটা সিলেক্ট করেছিলাম সেই ব্লকের ভেতরে আমি একটা গ্রাম পঞ্চায়েত পছন্দ করলাম। উত্তরপ্রদেশও তাই একইভাবে ব্লকের ভেতরে একটা গ্রাম পঞ্চায়েত, আবার কেরালাতে তাই একটা ব্লকের ভেতরে গ্রাম পঞ্চায়েত। আলটিমেটলি ওই গ্রাম পঞ্চায়েতের ভেতরে আমি একটা নিজের পছন্দ মতো একটা গ্রাম পছন্দ করলাম। একটা গ্রাম, গ্রাম ক, গ্রাম খ, গ্রাম গ, গ্রাম ঘ। কি করলাম? পশ্চিমবঙ্গ থেকে গ্রাম ক, গুজরাট থেকে গ্রাম খ, উত্তরপ্রদেশ থেকে গ্রাম ক, আর কেরালা থেকে গ্রাম খ। লাস্টে আলটিমেটলি কি করলাম? আমি একটা করে গ্রাম পেলাম, তাই তো? এতগুলো ভাগ করতে করতে এসে লাস্টে আমি একটা করে গ্রাম পেলাম। আমি কি করব? শুধু ওই গ্রামটারই সার্ভে করব, আর ব্লকে সার্ভে করব না, জেলা সার্ভে করব না, গ্রাম পঞ্চায়েত সার্ভে করব না। আলটিমেটলি আমার লাস্ট পেজে যে উপাদানটা উঠে এলো আমি জাস্ট শুধু ওইটুকুই সার্ভে করব। এতক্ষণ তাহলে বাকি এগুলো কি করলাম? তাহলে এগুলো বাকি আমি জাস্ট ভাগ করে করে দেখলাম যে একদম নিম্ন স্তরে কোথায় গিয়ে আমি পৌঁছাচ্ছি। আমি শুধু সার্ভেটা নিম্ন স্তরে গিয়ে করব, আমি কিন্তু প্রত্যেকটা স্তরে এখানে সার্ভে করব না। অর্থাৎ প্রত্যেকটা স্তর থেকে কিন্তু আমি নমুনা পছন্দ করব না। আমি নমুনা পছন্দ করব গ্রাম থেকে, গ্রাম পঞ্চায়েত থেকে নয়, ব্লক থেকে নয়, জেলা থেকে নয়, রাজ্য থেকে নয়। আমি নমুনা পছন্দ করলাম। লাস্ট পেজে আমার দাঁড়ালো কি? ভাগ করতে হতে গ্রাম, একটা গ্রাম এসে দাঁড়ালো। ওই গ্রামটার থেকে আমি নমুনা তুলে নিয়ে এলাম। এটা হচ্ছে মাল্টি স্টেজ স্যাম্পলিং। তাহলে কি হলো? মাল্টি স্টেজ স্যাম্পলিং যেটা দাঁড়ালো যে আমরা একটা বড় সমগ্রকে, একটা বৃহদাকার সমগ্রকে কতগুলো মানে স্টেজে বা কতগুলো পর্যায়ে আমরা ভাগ করার পর শেষ পর্যায়ে যে ভাগটি আমার আসবে, আমি শুধুমাত্র শেষ পর্যায়ের ভাগটি থেকেই নমুনা পছন্দ করব, মাঝের কোনো ভাগ থেকে নমুনা পছন্দ করব না। এটি হচ্ছে মাল্টি স্টেজ
মাল্টি স্টেজ স্যাম্পলিংয়ে আমরা শুধুমাত্র লাস্ট ফেজ অর্থাৎ শুধু গ্রামটা থেকে আমি নমুনা তুললাম, কিন্তু মাল্টি ফেজ স্যাম্পলিংয়ে আমি প্রত্যেকটা স্তর থেকে নমুনা তুলবো, মানে রাজ্য থেকে কিছু নমুনা তুলবো, জেলা থেকে কিছু নমুনা তুলবো, তারপর ব্লক থেকে কিছু নমুনা তুলবো, গ্রাম পঞ্চায়েত থেকে কিছু নমুনা তুলবো, বা গ্রাম থেকে নমুনা তুলবো। অর্থাৎ যতগুলো আমি পর্যায়ে ভাগ করেছি মাল্টি স্টেজের ক্ষেত্রে, রাজ্য, জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত, গ্রাম, এই যে 5টা আমি ফেজ ভাগ করছি, 5টা ফেজ থেকে কিন্তু আমি নমুনা তুলে নিয়ে আসবো, কিন্তু শুধু লাস্ট ফেজটা নয়, 5টা ফেজ থেকে নমুনা তুলবো। তাহলে সেইটা হচ্ছে মাল্টি ফেজ স্যাম্পলিং। মাল্টি ফেজ স্যাম্পলিং এর আমি সংজ্ঞাটা নিচে লিখে দিচ্ছি। মানে এই দুটোকে একসাথে করে আমি দুটো আলাদা আলাদা প্যারাগ্রাফে লিখে দিতে পারি, কিন্তু দুটোকে আলাদাও করতে পারি, সেটা আমার এর উপর ডিপেন্ড করছে। আর দুটো পরীক্ষা আলাদাভাবে এরকমভাবে দেবে না, এটা বেসিক্যালি মাল্টি স্টেজ অর মাল্টি ফেজ স্যাম্পলিং হিসেবে দেবে। কিন্তু দুটোর মধ্যে বেসিক পার্থক্য একটাই, একটাতে আমি শুধুমাত্র শেষ পর্যায় থেকে স্যাম্পল তুলছি, আর মাল্টি ফেজ স্যাম্পলিং এ আমি প্রত্যেকটা পর্যায় থেকে কিন্তু স্যাম্পল তুলে নিয়ে আসছি। এখানেও তাই সংজ্ঞাটা লিখবো, কোনো একটি বৃহত্তম অঞ্চলকে অনেকগুলি পর্যায়ে বিভক্ত করে প্রতিটি পর্যায় থেকে নমুনা বাছাই করলে সেই পদ্ধতিকে বলা হয় মাল্টি ফেজ স্যাম্পলিং বা বহু পর্যায়ী নমুনায়ন। তাহলে আমি দুটো সংজ্ঞা একবার বলে দিচ্ছি। প্রথম সংজ্ঞাটা হচ্ছে মাল্টি স্টেজ, কোন একটি বৃহত্তম অঞ্চলকে অনেকগুলি পর্যায়ে বিভক্ত করে শুধুমাত্র শেষ পর্যায় থেকে নমুনা বাছাইয়ের পদ্ধতিকে বলা হয় মাল্টি স্টেজ স্যাম্পলিং বা বহু স্তরিত নমুনায়ন। কোন একটি বৃহত্তম অঞ্চলকে অনেকগুলি পর্যায়ে বিভক্ত করে শুধুমাত্র শেষ পর্যায় থেকে নমুনা বাছাইয়ের পদ্ধতিকে বলা হয় মাল্টি স্টেজ স্যাম্পলিং। আর মাল্টি ফেজ স্যাম্পলিং অর্থাৎ বহু পর্যায়ক্রমিক স্যাম্পলিং কি? কোন একটি বৃহত্তম অঞ্চলকে, একই ডেফিনেশন লিখেছি, কোন একটি বৃহত্তম অঞ্চলকে অনেকগুলি পর্যায়ে বিভক্ত করে, এখানে জাস্ট দুটো শব্দ পরিবর্তন, এটা হচ্ছে শেষ পর্যায় থেকে নমুনা, আর এটা হচ্ছে প্রতিটি পর্যায় থেকে নমুনা বাছাই। শেষ পর্যায় থেকে নমুনা বাছাই হলে সেটা মাল্টি স্টেজ, আর প্রতিটি পর্যায় থেকে নমুনা বাছাই হলে সেটা মাল্টি ফেজ। শেষ পর্যায় থেকে নমুনা হলে মাল্টি স্টেজ, আর যদি প্রতিটি পর্যায় থেকে নমুনা আমি সিলেক্ট করি তাহলে হচ্ছে মাল্টি ফেজ। তো করলে কোনো একটি বৃহত্তম অঞ্চলকে অনেকগুলি পর্যায়ে বিভক্ত করে প্রতিটি পর্যায় থেকে নমুনা বাছাই করলে সেই পদ্ধতিকে বলা হয় মাল্টি ফেজ স্যাম্পলিং বা বহু পর্যায়ী নমুনায়ন। হলো? তাহলে আমরা এই দুটো ডেফিনেশন আমরা লিখে নেব, যে মাল্টি স্টেজ আর মাল্টি ফেজ। যদি কোনো পরীক্ষাতে জিজ্ঞেস করে যে এই দুটো কি একই, তো আমার উত্তর কি হবে? এই দুটো স্যাম্পলিং বা এই দুটো নমুনায়ন পদ্ধতি বেসিক্যালি একই, কিন্তু দুটোর মধ্যে একটি ছোট্ট বেসিক পার্থক্য আছে, যে সব দুটোতেই আমরা কি করি না, বিভিন্ন পর্যায়ে বা স্তরে ভাগ করি। প্রথমটার ক্ষেত্রে অর্থাৎ মাল্টি স্টেজের ক্ষেত্রে সবগুলো স্তরে ভাগ করার পর লাস্ট
সাশ্রয় হয়। অর্থ সাশ্রয় কেন? কারণ আমরা তো মাল্টি স্টেজ স্যাম্পলিং এর লাস্ট ফেজটা সার্ভে করছি, প্রতিটি ফেজ সার্ভে করছি না। তাহলে এখন থেকে প্রতিটি ফেজে সার্ভে করতে গেলে আমার কি মাল্টি ফেজে যেতে হতো, যে প্রত্যেকটা স্তর থেকে আমরা সার্ভে করলে টাকাটা বেশি খরচা হতো, কিন্তু মাল্টি স্টেজে টাকাটা কিন্তু খরচা কম। তাহলে এই পদ্ধতিতে অর্থ ও সময় দুটি কম প্রয়োজন হয়। এই দুটো হলো এর সুবিধা। সুবিধা দুটো একবার বলে দিই, যে বৃহত্তম ও প্রশাসনিক জরিপ কার্যে এই ধরনের পদ্ধতি খুবই সুবিধাজনক। আর দুই হচ্ছে কি, এই পদ্ধতি অর্থ ও সময়, এই পদ্ধতিতে অর্থ ও সময় দুটি খুব কম প্রয়োজন হয়। এই পদ্ধতিতে অর্থ ও সময় দুটি কম প্রয়োজন হয়। তাহলে এটা গেল এই পদ্ধতির সুবিধা। এবার এই পদ্ধতির একটি অসুবিধা কি? অসুবিধা হচ্ছে যে আমরা প্রথমে কি করছি, অনেকগুলো পর্যায়ে ভাগ করছি। তো এটা সুবিধা হলে এবার অসুবিধা। অনেক সময় কি হয়, অনেকগুলো পর্যায়ে ভাগ করার ক্ষেত্রে আমাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। প্রশাসনিক ভাগ থাকলে খুব ভালো, যদি সেটা যদি প্রাকৃতিক অঞ্চল হয় তাহলে কিন্তু ভাগ করাটা কিন্তু খুব জটিল হয়ে যায়। মানে যদি আমার প্রশাসনিক বিভাগ হয়, সেটা প্রশাসনিক বিভাগ খুব সহজ, কিন্তু
কার্যে সমস্ত নমুনার বাছাই হবার সমান সুযোগ থাকে না এবং নমুনা বাছাই পূর্ব নির্ধারিত হয়ে থাকে, তাকে বলা হয় নিঃসম্ভাবনা নমুনায়ন বা নন প্রবাবিলিটি স্যাম্পলিং। রিপিট করছি, যখন কোনো জরিপ কার্যে সমস্ত নমুনার বাছাই হবার সমান সুযোগ থাকে না এবং নমুনা বাছাই পূর্ব নির্ধারিত হয়ে থাকে, তাকে বলা হয় নিঃসম্ভাবনা নমুনায়ন বা নন প্রবাবিলিটি স্যাম্পলিং। এই নন প্রবাবিলিটি স্যাম্পলিংকে আমরা চারটি ভাগে ভাগ করেছিলাম। একটা ছিল পারপাসিভ স্যাম্পলিং, দুই ছিল কোটা স্যাম্পলিং, তিন ছিল স্নোবল স্যাম্পলিং, আর চার ছিল ভলান্টিয়ার স্যাম্পলিং, মানে হচ্ছে উদ্দেশ্যমূলক নমুনায়ন, কোটা নমুনায়ন, এটা বলেছিলাম সব বাংলা হবে না, এটা ছিল স্নোবল নমুনায়ন, আর এটা ছিল ঐচ্ছিক নমুনায়ন। এই চারটে ভাগ ছিল। তো আজকে শুধু আমরা পারপাসিভ স্যাম্পলিং অর্থাৎ উদ্দেশ্যমূলক নমুনায়ন সম্পর্কে আজকে আমরা জানবো। তো এই পারপাসিভ স্যাম্পলিং কি, তো এটা আজকে আমরা দেখে নেব। তো সেটা আমরা দেখি প্রথমে যে পারপাসিভ স্যাম্পলিং বা উদ্দেশ্যমূলক নমুনায়ন কি। এই নামটার মধ্যে পারপাসিভ স্যাম্পলিং বা উদ্দেশ্যমূলক নমুনায়ন নামটার মধ্যে কিন্তু আমার সংজ্ঞাটা লুকিয়ে আছে। কিরকম সংজ্ঞাটা হতে পারে, যে আমরা যখন কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কোনো একটি অঞ্চলের নমুনা পছন্দ করব, সেটা হচ্ছে উদ্দেশ্যমূলক নমুনায়ন। তবে সেটা সব স্যাম্পলিং এর ক্ষেত্রেই এটা কথাটা সত্য যে আমরা কোনো না কোনো উদ্দেশ্য সিদ্ধি করার জন্য তো আমরা নমুনা বাছাই করি, কিন্তু নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর এই একটা ভাগে যেখানে আমরা উদ্দেশ্যের উপর আমরা খুব বেশি জোর দেবো। তাহলে আমরা পারপাসিভ স্যাম্পলিং এর সংজ্ঞাটা কি হবে? যখন কোনো বিশেষ উদ্দেশ্যের উপর ভিত্তি করে কোনো গবেষক নমুনা বাছাই করে থাকে, তাকে উদ্দেশ্যমূলক নমুনায়ন বা পারপাসিভ স্যাম্পলিং বলে। কি বললাম, যে এখানে বলা হলো যখন কোনো বিশেষ উদ্দেশ্যের উপর ভিত্তি করে কোনো গবেষক নমুনা বাছাই করে থাকে, যখন কোনো বিশেষ উদ্দেশ্যের উপর ভিত্তি করে কোনো গবেষক নমুনা বাছাই করে থাকে, তাকে উদ্দেশ্যমূলক নমুনায়ন বা পারপাসিভ স্যাম্পলিং বলে। এখানে একটা উদাহরণ নেওয়া যাক। উদাহরণটা কি, ধরলাম বীরভূম জেলা। আমি জানি বীরভূম জেলাতে ফ্লুরাইড হচ্ছে একটি মৌল, যে মৌলটি খাবার জলের সঙ্গে মিশে কি করতে পারে না, আমাদের বিভিন্ন ধরনের কিন্তু রোগের সৃষ্টি করে। ফ্লুরাইড বেসিক্যালি আমাদের হাড়ের উপর ডাইরেক্ট ক্ষতি করে। আমরা যারা নলহাটি এলাকার লোক, আমরা ফ্লুরাইড সম্পর্কে অবগত, যে নলহাটি এবং তার আশেপাশে যে গ্রামগুলো যেমন ভুয়ানন্দপুর, এই সমস্ত গ্রামে ফ্লুরাইডের পরিমাণ এতটাই বেশি যে ওই জল দীর্ঘদিন খাওয়ার ফলে হাড়ের এবং দাঁতের ফ্লুরোসিস
500 জন লোক থাকে, 500 জনের মধ্যে 10 জন যদি আমার ফ্লুরোসিস রোগে আক্রান্ত হয়, তাহলে আমি 10 জনকে সার্ভে করবো। 500 জন থেকে আমরা কিন্তু 30 জনকে সার্ভে করবো না। তাহলে 490 জন তাহলে আমার প্রথমে বাদ চলে গেল। তাহলে এটা নন প্রবাবিলিটি স্যাম্পলিং এই কারণে বলছে যে আমি আগে থেকে ঠিক করে নিলাম কাদেরকে সার্ভে করব এবং নাম্বার অফ স্যাম্পেল আমার কত থাকবে সেটাও আমার আগে থেকে ঠিক। তো যখন অন্যান্য স্যাম্পেলের কোনো রকম সম্ভাবনা থাকবে না বাছাই করার, তখন সেই স্যাম্পলিংটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। তার মধ্যে একটা স্যাম্পলিং হচ্ছে উদ্দেশ্যমূলক নমুনায়ন। সেই উদ্দেশ্যমূলক নমুনায়ন উদাহরণ দেখলাম কি, যে আমি বীরভূম জেলার ফ্লুরোসিস আক্রান্ত যারা বা মানে ইম্প্যাক্ট অফ ফ্লুরাইড অন দ্য হিউম্যান হেলথ নিয়ে সার্ভে করতে গেলাম। তো আমরা শুধুমাত্র যারা ফ্লুরোসিস রোগে আক্রান্ত তাদেরকেই সার্ভে করলাম, যারা আক্রান্ত নয় তাদের আমি সার্ভে করলাম না। তাহলে আগে থেকে এটা আমার প্রিডিটারমাইন্ড যে আমি ফ্লুরোসিস আক্রান্ত লোকদেরকে সার্ভে করব। তো এটা হচ্ছে আমার উদ্দেশ্যমূলক নমুনায়নের উদাহরণ এবং তার সংজ্ঞা। এইবার আমরা এর সুবিধা এবং অসুবিধা দেখব। প্রথম সুবিধা হচ্ছে কি, উদ্দেশ্য পূর্ব নির্ধারিত হওয়ায় নমুনা বাছাই সহজ হয়। কি হলো? উদ্দেশ্য পূর্ব নির্ধারিত হওয়ায় নমুনা বাছাই সহজ হয়। মানে আগে থেকে তো আমি জানি আমি কি উদ্দেশ্য নিয়ে কাজ করছি, তাহলে আমার নমুনা বাছাই করতে গেলে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তাহলে উদ্দেশ্য পূর্ব নির্ধারিত হওয়ায় নমুনা বাছাই সহজ হয় এবং খুব সহজে অল্প খরচায় অল্প সময়ে আমি সার্ভেটা করতে পারি। খুব সহজে অল্প সময়ে অল্প অর্থ ব্যয়ে এই পদ্ধতি প্রয়োগ করা যায়। তাহলে কি বললাম? খুব সহজে অল্প সময়ে অল্প অর্থ ব্যয়ে এই পদ্ধতি প্রয়োগ করা যায়। তাহলে দুটো সুবিধা কি বললাম? উদ্দেশ্য পূর্ব নির্ধারিত হওয়ায় নমুনা বাছাই সহজ হয়, আর দুই হচ্ছে খুব সহজে অল্প সময়ে অল্প অর্থ ব্যয়ে এই পদ্ধতি প্রয়োগ করা যায়। তো এইবার 2 নম্বর হচ্ছে যে